সব জেনেও তুমি ননদকে বাধা দাওনি কেন? কেন বলনি যে সুদীপ এখন পরপুরুষের সঙ্গে দেখা করতে যাওয়াও পাপ? ইচ্ছে থাকলেও সবসময় সব কথা বলা যায় না মাইমা। ঠাকুরজির যথেষ্ট বয়স হয়েছে, ওর ভালো মন্দ নিজেরই বোঝা উচিত ছিল। হ্যাঁ, আমরা দুজনেই ইন্দিরার লিগ্যাল হাজবেন্ড আইনের চোখে, ফাইন। কিন্তু আইনটাই কি একমাত্র? মানে আমরা কি আমাদের দুজনের অধিকারের বোঝাটা এইভাবে চাপিয়ে দিতে পারি ইন্দিরার ওপর? পারি না। শি হ্যাজ টু ডিসাইড। ইন্দিরাকে ঠিক করতে হবে, ওই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি চিরদিনই আমারই যে থাকবে, তুমি আমার, আমি কমলা আমার, তুমি যে কি আমার, তুমি তা। গানও গাইবো না, লেখাপড়া হবে না। হ্যালো পরি, শোনো, আমি যে কতদূর যেতে পারি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমার এই পড়ার মাস্টার অমল, নাচের মাস্টার, এরা কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। শোন রে, পড়ি না একাই 100, তোর মতন চামচিকেতে আমি কোনোদিন ভয় পাবো না রে। পরি, এখনো ফোর্স করছো? তোমার ঘরে ঢুকে তোমাকে চড় মেরে এলাম ঠাসিয়ে, তবু তোমার শিক্ষা হলো না, তাই না? শোন রে, তোর ক্যাঁতাতে না আমি আগুন দি রে। সে যদি উল্টে আমি তোকে চড়াতাম, বাড়িতে আগুন জ্বলে যেত। ওই জন্য চুপ করে বসে রইলাম। এরপর দেখবো না তোকে কির কাইয়ে রেখে দেবো রে। শোনো, বাজে কথা বন্ধ করো। তোমাকে আমি 3 দিন সময় দিচ্ছি পরি। এর মধ্যে যদি ওই সইটা আদায় করতে না পারো, তাহলে প্রথমে তোমার এই পড়ার মাস্টার অমল, ওকে আমি তুলে নেব। তুলে নেবে মানে? মাস্টারকে কি করবি তুই? তুমি কথা যদি না রাখো, মানে সইটা যদি করিয়ে নিতে না পারো, তাহলে অমলের লাশটা ছুঁড়ে গঙ্গায় ফেলে দেব। কি? এই শোন, তুই এই কাজ করবি না কিন্তু। তুই একদম এই কাজ করবি না। শোন, তোর আর আমার বাওয়াল, তুই মাঝখানে আমার মাস্টারকে কেন জড়াবি? তুই মাস্টারের কোনো ক্ষতি করবি না রতিন। তুই আমার কথাটা ভালো করে শুনে রাখ। একবারে অমলের কথা শুনে ফনাটা ফোঁস করে না বিয়ে দিলে, তাই না? খুব জব্দ হয়ে গেলে তো। শোনো রতিন না, দাদা নই, আমি তোর বাপ। বুঝতে পেরেছিস? শোনপুরি, আমি ওই 3 দিন দেখবো, তারপর যা করার আমি করবই। শালা হারামি রতিন ও মাস্টারের ক্ষতি করবে কেন? ও মাস্টারটা, নিরীহ মাস্টারটা কি করলো রে ভাই? না না, সইটা আমায় জোগাড় করতেই হবে। যেভাবে আমি সইটা জোগাড় করবো। রাধাদিকে একবার জানালে হয় না? রাধাদিকে জানাতে হবে, যাতে ভালো করে রতিন হারামিকে টাইট দিতে পারে। হ্যালো দাদাদি, পড়ি বলছি। রতিন বাড়িতে এসে বন্দুক দেখে আমাকে চমকে গেছে। এক্ষুনি আবার ফোন করেছিল, ফোনে আবার চমকে গেল। বলছে আমি যদি সই না এনে দিই, তাহলে আমার নিরীহ মাস্টারটাকে তুলে মেরে দেবে। তুমি এটা কিছু করো দাদাদি। পড়ি, রথিন দত্ত তোমাকে যাই বলুক না কেন, তুমি কিন্তু দাদু সই নেবে না। তুমি তো বলেই খালাস বলো। সই না দিলে দেখো আমার নিরীহ মাস্টারটাকে মেরে ফেলবে। আমাকে সইটা নিতেই হবে দাদাদি। তুমি দাঁড়াও, আমি রথিন দত্তর ব্যবস্থা করছি। তুমি এটা কিছু করো দাদাদি। দেখো এই হারামিটার ভয়, আমার মাস্টারটা আমাকে পড়াতে আসছে না। আমার কিন্তু খুব ভয় লাগছে দাদাদি। তুমি একটা কিছু করো। ভয় পেও না পড়ি, আমি তো তোমার সঙ্গে আছি। অমলের কোনো ক্ষতি হতে দেব না আমি। ও যাও বাবা, আমায় বাঁচালে গো তুমি দাদাদি। আচ্ছা শোনো, একটা কথা বলা হয়নি তোমার। আমার এই বিয়ের ব্যাপারটা একেবারে কেঁচে দেওয়ার পর আবার জ্বলে উঠেছে। আবার একটা ওই দাদুর বন্ধু, সে এসেছিল তার নাতিকে নিয়ে। সে বুড়োর আবার খুব শখ আমাকে গান শেখাবে। ও বাবা, আমি তো একেবারে মরে যাচ্ছি গো দাদাদি। আমি পাগল হয়ে যাবো গো এবার। তোমাকে দেখো এখানে আসতে হবে, আমি বলে দিলাম তোমাকে আসতেই হবে এ বাড়িতে। আচ্ছা শোনো,
এখন আমি রাখছি, বুঝলে? আমি তোমাকে পরে ফোনে সব আবার বলবো। হ্যাঁ, ঠিক আছে। কি হবে আমার? শালা পুরো পাগলা সাম্বার, ক্ষীর, মোয়া সব আমারই মুখে আর ঘাড়ে জুটবে মনে হয়। পরি তো আমাকে অশান্তিতে ফেলে দিচ্ছে। আমি কি করে এখান থেকে পালাবো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আনোয়ারকে, সেটাই তাহলে করতে হবে। ইন্দিরা, তুমি আমাকে এভাবে উপেক্ষা করবে এটা কিন্তু আমি ভাবিনি। কি বলছেন মা? আমি আপনাকে উপেক্ষা করব? আমি অপূর্বর মা, সম্পর্কে তোমার শাশুড়ি, অথচ তোমাকে কেন্দ্র করে আর 5 জনে যা জানে আমি সেটা জানি না। এটা উপেক্ষা ছাড়া আর কি? শুনেছি তোমার সঙ্গে যার প্রথমে বিয়ে হয়েছিল সে নাকি আবার ফিরে এসেছে। ইন্দিরা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। আপনি তো সবই জেনেছেন, তারপরেও কেন? অন্যরা আমাকে ভুল জানাতে পারে, মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তুমি সত্যি কথা বলবে এটা আমি জানি। ইন্দিরা, অপূর্ব আমার একমাত্র ছেলে, তুমি তার বউ। তোমার বর্তমান জীবনের সঙ্গে অপূর্ব জীবন জড়িয়ে আছে। তুমি তুমি আমাকে আর উৎকণ্ঠায় রেখো না, বলো। হ্যাঁ, সুদীপ ফিরে এসেছে। ঠাকুর, ঠাকুর, তুমি তার সঙ্গে লুকিয়ে যোগাযোগ রাখছো? আই মিন ও ফিরে এসে তোমার সঙ্গে? হ্যাঁ, আমার বিয়ের দিনে সুদীপ ফিরে আসে। প্রথমেও আমাকে ফোন করতো। আমি বুঝতে পারিনি মা। যেদিন তুমি বুঝতে পারলে যে ও সুদীপ, সেদিন তুমি আর 5 জনকে জানালে না কেন? কেন তুমি লুকিয়ে ওর সঙ্গে দেখা করতে? তোমার প্রশ্রয় না পেলে তো। আপনি ভুল ভাবছেন মা। আমি ইচ্ছে করে সুদীপের সঙ্গে দেখা করিনি। হ্যাঁ, কয়েকবার আমি ওর সঙ্গে দেখা করেছি ঠিকই, কিন্তু সেটা নিতান্তই বাধ্য হয়ে। বাধ্য হয়ে? কিসের বাধ্যতা? ও তোমার প্রথম স্বামী, তাই? তুমি সুদীপকে কি এখনো তোমার স্বামীর আসনে বসিয়ে রেখেছো? সুদীপকে ভুলতে না পারলে আমি কি অপূর্বকে কোনোদিন বিয়ে করতে পারতাম? মা, আমার মনে সুদীপের কোনো জায়গা নেই। তা না হলে আমি ওই সাদা শাড়িটা ছাড়তে পারতাম না কোনোদিনই। আমি অপূর্বকে জেনে শুনে ঠকাইনি, আপনাদের কাউকে ঠকাইনি, বিশ্বাস করুন। ঠকাবার মতো ছোট মনের মেয়ে তুমি নও, সেটা আমি জানি, কিন্তু অবস্থার চাপে পড়ে মানুষ তো দুর্বলও হয়। শুনেছি সুদীপ নাকি দুর্ঘটনায় পড়ে নার্সিংহোমে ভর্তি আছে, আর তুমি ওর সঙ্গে দেখা করতে যাও। তুমি অপূর্বকেও নিয়ে গিয়েছিলে। আমি অপূর্বকে জোর করে নিয়ে যাইনি, সব শুনে ও নিজেই যেতে চেয়েছিল। আমার অপূর্ব বড় সরল মনের, বড় ভালো ছেলে। অন্যের দুঃখে ওর প্রাণ কাঁদে, এমনকি ওর কাছে কেউ কিছু চাইলে ও না দিয়ে থাকতে পারে না। আর সেখানেই আমার ভয়। আপনার ভয় পাওয়ার কিছু নেই মা। সুদীপ ঘটনাচক্রে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, আবার আকস্মিকভাবে ফিরে এসেছে। আমি ওর থেকে দূরে সরে গেছি, কিন্তু ও তো আমাকে মনে রেখেছে। তুমি কিন্তু সুদীপের দিকটাই ভাবছো। ভেবে কি আমি কোনো অন্যায় করছি মা? না ইন্দিরা, ন্যায় অন্যায় বিচার করার মতো শক্তি আমি হারিয়ে ফেলেছি।
তুমি ঘটনাটাকে যত সহজ করে নিতে চাইছো তত সহজ কিন্তু নয়। সুদীপ তোমার একজন শুধু পরিচিত মানুষই নয়, সে তোমার প্রথম স্বামী, আর অপূর্ব তোমার দ্বিতীয় স্বামী। এই দুই পুরুষের অধিকার তোমার উপর কিন্তু সমান। ইন্দিরা, তুমি কার অধিকারের ছায়ায় বাঁচবে? সমাজের চোখে স্বামীর অধিকারটাই বুঝি সব। স্ত্রী হিসেবে আমার কোনো অধিকার নেই? স্বামীর ছায়া থেকে কেন বাঁচতে হবে আমায়? ইন্দিরা, আমি বাঁচবো আমার ছায়ায়, আমার অধিকারে। না না না, দাদার এই মনোভাব আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সুদীপ কি করবে না করবে তার উপরে এত গুরুত্ব দেবার কি আছে? পিসি, কে সুদীপ? হ্যাঁ, ইন্দুর নতুন করে বিয়ে হয়ে যাবার পর সুদীপের আর কোনো ভূমিকাই থাকতে পারে না। পিসি, সুদীপ ঠাকুরজিকে বিয়ে করেছিল, আইনও তো এখনো সুদীপ ঠাকুরজির স্বামী। ছাড়ো তো সব আইনের কচকচি। সুদীপ যদি আজকে আইন দেখায় তাহলে তোমাকেও আইনের পথ নিতে হবে। আমি কি আইনের পথ নেব? তুমি নেবে নিরু, তার কারণ তোমার ভাই হচ্ছে অপূর্ব, আর তাকে বাঁচাতে তোমাকে এইসব করতেই হবে। তার অধিকার তোমাকেই বজায় রাখতে হবে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই নিরু। দেখো, এটা তো বুঝতে পারছো যে তোমার শ্বশুরমশাই অপূর্বকে কোনোদিন সাপোর্ট করবে না। এই বিয়েটাকে নাকচ করে সুদীপকেই আবার জামাইয়ের আসনে বসাবে, আর সেটা তুমি মেনে নেবে? কেনই বা মেনে নেবে? যেই ছেলেটা একটা বিধবা মেয়েকে উদ্ধার করলো তার হয়ে তোমাকে লড়তে হবে নিরু? সব জেনে বাবা যে ঠাকুরজির দিকটাই দেখবেন সেটা আমি ভাবতে পারিনি। ভাবা উচিত ছিল। এতদিন এই সংসারে থেকে তোমার বোঝা উচিত ছিল যে তোমার শ্বশুর আর শাশুড়ি কতখানি স্বার্থপর। পিসি, আপনি ঠিকই বলছি আমি। দেখো নিরু, তুমি এদের না চিনলেও আমি হাড়ে হাড়ে চিনি। আমার কথা তোমার হয়তো খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু এটাই ঠিক। ইন্দুকে প্রথম থেকেই আমার কিরকম একটা সন্দেহ হচ্ছিল যে ও কোনো ভুল পথে যাচ্ছে। হলেও তাই। আরে বাবা, সুদীপ আর যাই হোক, সে তো একটা পরপুরুষ। আমি বৌদিকে এই কথাটা বোঝাতে গেলাম, বৌদি মেয়ের দোষ চাপা দিয়ে আমাকেই অপমান করে তাড়িয়ে দিল। সত্যি অপূর্বকে দেখে বড্ড কষ্ট হচ্ছে আমার। একেবারে শুকনো করে আছে মুখটা, জানো? অপূর্ব সহজে ভেঙে পড়ার ছেলে নয় পিসি। সবকিছু জানার পরেও ও ঠাকুরজিকে বাধা দেয়নি। ভুল করছে অপূর্ব। এই বাধা না দেওয়ার জন্য অপূর্বকে অনেক ভুগতে হবে, বুঝেছ? যাকে এখন মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। তোমরা দুই ভাই বোনে এক্ষুনি ইমিডিয়েটলি একটা উকিলের পরামর্শ নাও। কিন্তু সুদীপ আইনের পথে যাবে কিনা সেটা তো আমরা জানি না। আশ্চর্য! আরে বাবা, সুদীপ কি করবে না করবে সেটা ধরে তোমরা বসে থেকো না, তোমরা প্রতিরোধের ব্যবস্থা করো, নইলে কিন্তু তোমরাই ঠকে যাবে, আমি বলে দিলাম। দেবা, দেবা, কোন অভিশাপে আমাদের এমন দশা হলো রে? আমরা তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, তাহলে ভগবান আমাদের কেন এত দুঃখ দিচ্ছে বলতো? সুদীপের কথা শুনে তোর বাবা খুব ভেঙে পড়েছে। অপূর্বর মা দুর্গাকে আমি কেমন করে মুখ দেখাবো বলতো? মা, যা ঘটেছে তার জন্য তো আমরা কেউ দায়ী নই। তুমি, আমি, বাবা, আমরা তো কেউই দায়ী নই। আমরা তো কেউ জানতামই না যে সুদীপ বেঁচে আছে। আমরা তো জানতাম সুদীপ ফিরে এলো। দুদিন আগেও যদি আসতো তাহলে তো অপূর্বর সঙ্গে ওর বিয়ে দিতে হতো না। বড় অভাগিলি তোর বোন, একদিনও একটু সুখ পেল না। আমি তো শুনলাম সুদীপ নাকি বিয়ের রাতেই ফিরে এসেছিল। তখনও যদি জানতে পারতাম। অপূর্বও তো সব জেনেছে। হ্যাঁ, অপূর্ব সব জানে। আমি এই নিয়ে অপূর্বর সঙ্গে কথা বলেছি। কি বলেছে অপূর্ব? ওর মনে কি ইচ্ছে সেটা তো জানতে পারিনি মা।
মুখে তো বলছে যে আপনারা কেন এত চিন্তা করছেন, ইন্দু যা সিদ্ধান্ত নেবে সেটাই নাকি ও মেনে নেবে। ভালো ছেলেটার কপালেও যে এত দুর্ভোগ লেখা আছে কে জানতো। কিন্তু মা, এখন যদি সুদীপ ইন্দুকে দাবি করে বসে, সেটা কি ইন্দু মেনে নিতে পারবে? ও কি পারবে অপূর্বকে ছেড়ে সুদীপের কাছে যেতে? এই চিন্তা তো আমার মনকেও কুরে কুরে খাচ্ছে। অপূর্ব যেভাবে ইন্দুর জীবনে জড়িয়ে গেছে, অপূর্বকে সরিয়েও যদি সুদীপের কাছেও যায় শান্তি পাবে না, সারা জীবনে অশান্তি ভোগ করতে হবে। কিন্তু মা, ইন্দু অশান্তিতে ভুগবে এটা তো হতে দিতে পারি না। আমাদের তো কিছু একটা করতে হবে। কি করবি? না পারবি সুদীপকে ঠেকাতে, না পারবি অপূর্বকে বোঝাতে। এই সমস্যার সমাধান সহজে হবে না রে দেবা। আমি ইন্দুর সঙ্গে কথা বলবো, দেখি ও কি ভাবছে। সুদীপ অবশ্য এখন খুবই অসুবিধার মধ্যে আছে, কারণ অ্যাক্সিডেন্টে চোখ দুটো মারাত্মক ক্ষতি হয়েছে। আমি তো শুনছি যে অন্ধ হয়ে যেতে পারে। এখন তাই যদি হয় মা, তাহলে কি ইন্দু সুদীপের দাবি মেনে নেবে? সুদীপ অন্ধ বলে তোর বোন তার কাছে যাবে না? এত ছোট ইন্দু নয় রে। আবার অপূর্বকেও সে আঘাত করতে পারবে না। দেবা, আমি বিশ্বাস কর, আমি কিচ্ছু ভাবতে পারছি না। তুই কথা বল, যা হোক একটা ব্যবস্থা কর, একটা ব্যবস্থা কর।